প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠান দেখার জন্য। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, দুজনেই একদম তরুণ। একজন হলেন আরিফুল ইসলাম আদিফ, জাতীয় নাগরিক কমিটির সদস্য। আর রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র, উনিও মাস্টার্সের, মোহাম্মদ মাহিন সরকার। উনি কেন্দ্রীয় সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। ছাত্র অভ্যুত্থানে যে ঘটনাটি ঘটেছে, নিঃসন্দেহে এটি ঐতিহাসিক ঘটনা। বাংলাদেশের ইতিহাসে নয়, বিশ্ব ইতিহাসে এটা লেখা থাকবে। আমরা দেখেছি যে আমরা ভেতরে থাকার কারণে এই বিষয়টা যতটুকু অনুভব করি, ইন্টারন্যাশনালি সেটি বেশি হয়। বেশি হচ্ছে এই কারণে আমরা ইন্টারন্যাশনাল মিডিয়াগুলি দেখেছি, সেখানে দেখেছি এই বাংলাদেশের যে ছাত্র জনতার অভ্যুত্থান, সেটা কীভাবে ট্রিট করা হয়েছে। এটা বিশাল একটি গুরুত্বপূর্ণ বিষয়। নিঃসন্দেহে একটি স্বৈরাচার সরকার, যে সরকারটি 15 বছর জগদ্দল পাথরের মতো এই জাতির ঘাড়ে চেপে বসেছিল, তাকে সরিয়ে দেওয়া একটি কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর সেটি পারবে কি পারবে না, এই নিয়ে এক ধরনের হতাশার জন্ম হয়েছিল সাধারণ মানুষের উপর, এমনকি রাজনৈতিক দলের কর্মীদের উপর। সেই কাজটি আপনাদের নেতৃত্বে হয়েছে, আপনাদের উপরে এই দেশের মানুষ আস্থা রেখেছে সম্ভবত। সে কারণেই আপনারা এই কাজটিতে সফল হয়েছেন। আপনি নিজেও এই ছাত্র আন্দোলনের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। আপনি কি বলবেন, যেহেতু আপনার কেন্দ্রীয় কমিটির একজন সদস্য, এটি কেন হলো, আপনারা এই সংগঠনটি কেন করলেন? যখন একটি অভ্যুত্থান হলো, এখানে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানার ছিল, তার ডাকেই কিন্তু আপামর ছাত্র, নাগরিক, শ্রমিক শ্রেণী, মানে শ্রেণী পেশার ঊর্ধ্বে উঠে সকল মানুষ অংশগ্রহণ করছে। অংশগ্রহণ করার পরে যেটি হলো যে ছাত্ররা একটি প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু সংগঠিত আছে, এবং যখনই অভ্যুত্থান পরবর্তী আরও অনেকগুলো যে ক্রাইসিস আসলো, দক্ষিণাঞ্চলের ওইদিকে ফেনী থেকে শুরু করে যে বন্যা হলো, সেই বন্যাতেও তারা এগিয়ে আসছে। কিন্তু যাদের পড়াশোনা শেষ হয়, মানে পড়াশোনা শেষ হওয়ার পরেই আমাদের দেশে যেটা হয় যে যারা তরুণ থাকে, এই তরুণরা হচ্ছে সংগঠিত ওইভাবে থাকতে পারে না, এবং না থাকার ফলে যেটা হয় যে দেশের একটি বৃহত্তর কাজে তখন কিন্তু তারা ওইভাবে রেসপন্স করতে পারে না। দ্বিতীয়ত বিষয় হচ্ছে আমাদের এখানে কর্মসংস্থানের একটি সমস্যা থাকার কারণে লক্ষ লক্ষ যুবক তরুণরা কিন্তু এক ধরনের হতাশার মধ্যে থাকে, এবং একই সাথে তারা দেশের জন্য কন্ট্রিবিউশন করতে পারে না। তো আমরা যেটি চিন্তা করছি যে ছাত্রদের পক্ষ থেকে যেহেতু একটি সংগঠন কাজ করতেছে শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা এবং উপজেলা পর্যায়ে, সেই জায়গার থেকে যাদের পড়াশোনা শেষ হয়েছে এবং তরুণে ঢুকছে, তাদের কিভাবে একটি সংগঠিতভাবে কাঠামোর মধ্যে এনে দেশের মানুষের, মানে যেই অভ্যুত্থানের মূল যে আকাঙ্ক্ষা, যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করা, শুধুমাত্র এখানকার স্বৈরাচার শেখ হাসিনা তিনিই শুধু সরেছেন, কিন্তু তার যে সিস্টেম, মানে প্রশাসন থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি, মানে একটা এবারে 17 বছর ধরে ধরেন প্রত্যেকটি ধাপে ধাপে তৃণমূল পর্যন্ত ফ্যাসিবাদের যে স্তর বা স্তর সাজানো, সেই জায়গাগুলো কিন্তু সংস্কার করা, সেই জায়গাগুলোতে বিলোপ করার জন্য কিন্তু তরুণদের কিন্তু যার যার জায়গা থেকে এগিয়ে আসতে হবে। এবং আরেকটি বলবো যে নাগরিক কমিটি আমাদের যে আত্মপ্রকাশ হয়েছে 8ই সেপ্টেম্বর, সেখানে আমরা কিন্তু একটি 8 দফা দাবি পেশ করেছি। সেখানে প্রথম দাবিটি ছিল যে অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষার জন্য বাংলাদেশের মানুষের নাগরিক হিসেবে যে অধিকার, সেটি প্রতিষ্ঠার জন্য কিন্তু একটা রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো আছে, বিচার বিভাগ বলেন, আইন বিভাগ বলেন, মানে যে প্রতিষ্ঠানগুলো অ্যাজ এ রাষ্ট্র হিসাবে নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করে, সে প্রতিষ্ঠানগুলো কিন্তু গত 15 বছর ধরে আওয়ামী লীগ কিন্তু দলীয়করণের মাধ্যমে মানে আওয়ামী লীগ করে ফেলছে। মানে আপনি যখন একটি থানায় যাবেন, সেটি আসলে থানা না আওয়ামী লীগের থানা, এটা কিন্তু বোঝার কিন্তু কোনো উপায় ছিল না। বিচার বিভাগে আপনি বিচার চাইতে যাবেন, সেখানেও কিন্তু আপনার রাজনৈতিক পরিচয়, আপনি কোথায় বাসা কি, এই ধরনের এক ধরনের হচ্ছে নাগরিক অধিকার পুরো বঞ্চিত হয়েছে। ফলে এই যে সংস্কারগুলো করার জন্য, এই সংস্কারের কাজের জন্য হচ্ছে আমাদেরকে তরুণদেরকে সংগঠিত করা। একই সাথে যে সরকারটি হয়েছে, এটা তো একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার, এবং এই অভ্যুত্থানে সকল, মানে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসর বাদে কিন্তু সবাই অংশগ্রহণ করছে, মানে সকলেরই এই একটি সরকার। ফলে সরকার যেন অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় থাকতে পারে, মানে তাদের প্রতিটি কাজ যেন আকাঙ্ক্ষার এস্টাবলিশড হয়,
সেই জায়গাগুলো জবাবদিহিতা আদায় করার জন্য কিন্তু মূলত আমাদের নাগরিক কমিটি করা। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যে অভ্যুত্থানে 2000-এর অধিক এখন পর্যন্ত বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং অন্যান্য মাধ্যমে 1571 জনের মতন আইডেন্টিফাই করা গেছে, কিন্তু এই সংখ্যাটা শহীদ হয়েছেন। এই সংখ্যাটি আমরা যারা একেবারে বিভিন্ন জায়গায় এলাকাভিত্তিক কাজ করতেছি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও বিভিন্ন প্রত্যেক জেলায় জেলায় যে গিয়েছে, এই সংখ্যাটা আমাদের কাছে আমরা মনে করতেছি মিনিমাম 2000-এর অনেক বেশি হবে। এই শহীদ যারা হয়েছে তারা কিন্তু এখনও তথ্যগুলো আসতেছে না। ফলে আমরা যদি সঠিক, অনেক লাশ পুড়িয়ে ফেলছে, অনেক লাশ গণকবরে দিয়ে ফেলছে, তো ফলে যে মানে শহীদের যে সংখ্যা এটি আমরা মনে করি 2000-এর অধিক সংখ্যা হবে। এই যে শহীদের যে আত্মত্যাগ এবং লক্ষাধিক মানুষের হচ্ছে রক্তের বিনিময় যে স্বাধীনতা বা আমরা যে নতুন বাংলাদেশের কথা বলি, সেটি বাস্তবায়নের জন্য আমাদের কিন্তু আগে শহীদের মর্যাদাকে কিন্তু আগে প্রতিষ্ঠিত করতে হবে। এখানে শহীদদের পরিবার যে একটি এখন পর্যন্ত তারা যে অবস্থার মধ্যে দিয়ে গেছে, তাদের সেই যথাযথ পুনর্বাসন করতে হবে। মাহিন সরকার, এটি সরলীকরণ করে বলা হয় জাতীয় নাগরিক কমিটির এটি অঙ্গ সংগঠনী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিষয়টি আসলে তাই? না, কখনোই নয়। এটা কখনোই নয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্পূর্ণ স্বতন্ত্র একটি সংগঠন বা প্ল্যাটফর্ম। ইনফ্যাক্ট আমরা বলতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এমন একটি প্ল্যাটফর্ম, এটি শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর ইতিহাসে একটি অভূতপূর্ব ঘটনা তারা ঘটিয়েছে। খুব সম্ভবত পৃথিবীর ইতিহাসে এত বড় ছাত্র নাগরিক অভ্যুত্থানের নেতৃত্ব কোনো প্ল্যাটফর্ম, বিশেষ করে যেখানে কোনো সহিংসতা ছিল না, এবং সহিংসতা যেখানে ছিল না, সেই জায়গায় কিন্তু এই প্ল্যাটফর্মটি নেতৃত্ব দিয়েছে। তো আমরা মনে করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্পূর্ণ স্বতন্ত্র একটি প্ল্যাটফর্ম, এবং এটি বাংলাদেশ এবং দেশের বাইরেও যদি হিসাব করি তবে এর ইতিহাস থেকে যাবে। এরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম যেভাবে নেতৃত্ব দিয়েছে, বিশেষত ছাত্রদের নেতৃত্বে। আমরা বলতে চাই যে এই প্ল্যাটফর্মে সব ধরনের যারা মতের শিক্ষার্থীরা ছিল তারা প্রথমে আসলে আমাদের সাথে এসে দাঁড়িয়েছে, এবং অ্যান্টি ফ্যাসিস্ট যে মুভমেন্টটা হয়েছে সেই মুভমেন্টে আমাদের সহযোগিতা করেছে। এখানে এটা হলো আমরা সবসময় স্লোগান দিই ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক। সেই অন্তর্ভুক্তিমূলক একটি প্ল্যাটফর্মের প্রকৃষ্ট উদাহরণ আমরা বলতে পারি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশেই একটা কেন্দ্রীয় কমিটি করার কথা আমরা শুনেছি, 101 সদস্য বিশিষ্ট, বিভিন্ন জেলা উপজেলা কমিটি হবে। এই বিষয়ে আমাদের কিছু জানাবেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মটি আসলে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, এবং বাংলাদেশের যারা সাধারণ নাগরিক এবং আমরা শিক্ষার্থী যারা আছি এই ঘটনাগুলো নিয়ে বিব্রত। এটার মূল কারণ হিসেবে আমরা মনে করি এই অভ্যুত্থানের পরে অনেকখানি আমরা লক্ষ্যহীন হয়ে গেছি। যদি আমরা রাষ্ট্র পুনর্গঠনে এই যে তারুণ্যের যে শক্তি, সেই তারুণ্যের শক্তিকে যদি যথোপযুক্তভাবে আমরা ব্যবহার করতে না পারি, তাহলে আমাদের যে রাষ্ট্র বিনির্মাণ, সেই বিনির্মাণের পথটি অনেকটাই রুদ্ধ হয়ে যাবে। তো সেজন্য আমরা মনে করছি যে এই প্ল্যাটফর্মটাকে আরও একটু সংগঠিত করা দরকার, এবং এখানে চেইন অফ কমান্ড এটা থাকা দরকার। এই জন্য আমরা আসলে কমিটি গঠনের উদ্যোগ আমাদের ভেতরে আলোচনা চলছে, তবে নীতিগত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। আমি বিশ্বাস করি শীঘ্রই এটি আসবে। তবে নীতিগত সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমরা বলতে পারি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অতি দ্রুত সময়ের মধ্যে কোনো কমিটি বা এই জাতীয় কিছু দিচ্ছে না। এই যে বডিটা হবে, এই বডির আকার ঠিক 101 সদস্য বিশিষ্ট হবে কিনা সে সম্বন্ধেও কোনো চূড়ান্ত কোনো আলোচনা হয়নি। একটি বিষয় মাহিনের কাছে আবারও জানতে চাইব, সেটি হলো যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকটা সমস্যা দেখা দিয়েছে। একটি সমস্যা হলো এই নামটা কেউ ব্যবহার করছে, যেটা আপনি উল্লেখ করেছেন যে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। দ্বিতীয় হলো যে কোনো জায়গায় এরা কিছু বিষয়ে ইনভলভ হয়ে যাচ্ছে নিজেরাই। তৃতীয় যেটা হয়েছে সেটি হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কোনো ছাত্র সংগঠন বাধাও দিচ্ছে। এই বিষয়টিকে কীভাবে দেখছেন আপনারা?
এখানে আসলে প্রথমত যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো, সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর কারণ কি, সেই কারণগুলো আমরা বিভিন্ন সময় ফ্যাক্ট চেক করার চেষ্টা করেছি। আমরা গিয়ে দেখেছি যে আসলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারটি যেহেতু একটি সার্বজনীন ব্যানার, আমরা শুরু থেকেই বলে আসছি, এবং সেই সার্বজনীন ব্যানার হওয়ার কারণে 5 তারিখের পর আমাদের যে প্রাথমিক লক্ষ্য ছিল যে ফ্যাসিস্ট হাসিনার পতন, সেই ফ্যাসিস্ট হাসিনার পতন হওয়ার পর কিন্তু যারা পলিটিক্যাল স্বার্থ নিয়ে কিন্তু এখানে এসেছে তারা চলে গিয়েছে এবং তারা তাদের পলিটিক্যাল যে মুভমেন্ট সেটা শুরু করেছে। আর যারা সাধারণ শিক্ষার্থী তারা কিন্তু পলিটিক্যাল মুভমেন্টের সাথে যুক্ত না। তো যারা পলিটিক্যাল মুভমেন্টের সাথে যুক্ত ছিল আগে থেকে এবং পলিটিক্যাল পার্টি হোল্ড করত, তারা কিন্তু এই যে পলিটিক্যাল মুভমেন্ট বা পলিটিক্যাল ডিজায়ার সেটা পূরণ করতে গিয়ে কিন্তু এই ব্যানারটাকে বিভিন্ন সময় বিতর্কিত করেছে বা করছে। তো এজন্যই চাচ্ছি যে এইটা যদি প্ল্যাটফর্মটা যদি আরেকটু সুসজ্জিত হতো, চেইন অফ কমান্ড থাকতো, তাহলে ভালো হতো। আর এর বাইরে বিভিন্ন পলিটিক্যাল পার্টি তারা আমাদেরকে বাধা দিচ্ছে, কেন দিচ্ছে জানি না। আসলে আমাদের এই সংগঠন বলি বা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা কিন্তু সবাই ব্যবহার করতে পারে এবং তাদের জন্য উন্মুক্ত, কিন্তু তারা খুব সম্ভবত মনে করছে যে আমরা তাদের জন্য হুমকি হয়ে উঠতে পারি বা প্রতিদ্বন্দ্বী। কারণ আমরা এই সংগঠন পার্লামেন্টারি চিন্তা এখনো করছি না বা পার্লামেন্টারি ভাবনা আমাদের এই মুহূর্তে নেই। আমরা কিন্তু বিপ্লবী একটা সংগঠন। তো বিপ্লবী সংগঠন বা বিপ্লবী চেতনা তারা আসলে কতটুকু ধারণ করে বিভিন্ন পলিটিক্যাল পার্টি, সেজন্যই কি আমাদেরকে হুমকি ভাবছে কিনা, এটাই আসলে যথোপযুক্ত উত্তর আসলে তারাই দিতে পারবেন। এই মুহূর্তে যদি কোনো পলিটিক্যাল পার্টির এখানে নেতা থাকতেন তাহলে হয়তো তার কাছে আমি উত্তরটা চাইতে পারতাম। তবে আমি মনে করি আমরা যে উদ্যোগগুলো নিচ্ছি এবং জাতীয় ঐক্য এবং রাষ্ট্র বিনির্মাণ, সেই লক্ষ্যে আমরা ফোকাস রাখছি এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের সাধারণ নাগরিক এবং ছাত্ররা আমাদের উপর যে ভরসা রেখেছে আমরা সেখানে সফল হতে পারব। আরেকটা বিষয় আমরা লক্ষ্য করছি, কোনো কোনো জায়গায় আপনাদের কমিটির যারা পরিচিত মুখ, বিশেষ করে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পদত্যাগ করেছেন, এই পদত্যাগের ঘটনাগুলো ঘটছে কেন? আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ওই তো অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো দেখতে পেয়েছি। আপনারা জানেন কিছু কিছু বিশ্ববিদ্যালয় যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামে হয়েছে, যে চিটাগাং ইউনিভার্সিটি সেখানেও হয়েছে। তো ইউনিভার্সিটিগুলোতে আসলে হচ্ছে কিভাবে, এখানে যারা ঘটনাগুলো ঘটাচ্ছে এই বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা, এগুলো কিভাবে ঘটছে, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানার ব্যবহারকারী এবং পরিচয় দানকারী, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বা অন্য কিছু, কিন্তু তারা গিয়ে বিভিন্ন ধরনের অপকর্মের সাথে যুক্ত হচ্ছে। এর ফলে যারা সাধারণ শিক্ষার্থী, সেই সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই ব্যানারটাকে মনে করছে যে আস্তে আস্তে প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে যারা দায়বদ্ধতা মনে করে সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করতে চায়, কিন্তু ব্যানারটাকে যারা প্রশ্নবিদ্ধ করেছে তাদের প্রতি ক্ষুব্ধ হয়ে হোক বা নিজের দায়বদ্ধতার জায়গা থেকে হোক, এই যে পদত্যাগের মতো ঘটনাগুলো ঘটছে এবং এই ঘটনাগুলো নিয়ে আমরাও বিব্রত এবং আমরা সেখান থেকে আসলে মনে করছি যে আমাদের এই চেইন অফ কমান্ড থাকা উচিত। এক্স্যাক্টলি। মানুষ বলছে যে জাতীয় নাগরিক কমিটির রাজনৈতিক দল হবে, কেউ কেউ আরেকটু সমালোচনা অগ্রসর হয়ে বলছে একটা কিংস পার্টি। কারণ হলো আপনাদের কেউ কেউ এই সরকারে রয়েছেন, এই কারণে সম্ভবত কিংস পার্টিটার নামটা এসছে। আসলে কিংস পার্টি শব্দটা অত্যন্ত বিতর্কিত এবং সমালোচনামূলক। আসলে কি জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দল হয়ে উঠবে? আমরা যদি একটু প্রেক্ষাপট দেখি, দেখেন বাংলাদেশের স্বাধীনতার তো আজকে 53 বছর, কিন্তু অ্যাজ এ মানুষ হিসাবে আপনার বিগত যে আমাদের যে এখানকার সাংস্কৃতিক যে ধারা, রাজনৈতিক সাংস্কৃতিক, সেখানে বিষয়টা হচ্ছে যে এখানে একটা বিভাজনের রাজনীতি হয়ে আসছে। ফলে যখন যে ক্ষমতা থাকছে তার বিপরীত মতবাদ বা দলকে হচ্ছে সে সম্পূর্ণ খারিজ করে দিচ্ছে এবং তার ন্যূনতম মানবিক মর্যাদা বা নাগরিক অধিকারটা প্রতিষ্ঠিত হয় না। দ্বিতীয়ত বিষয় হচ্ছে বাংলাদেশের রাষ্ট্র হিসেবে বাংলাদেশ প্রশ্নটি যখন আসে তখন আমরা দেখি যে ধরেন হচ্ছে বিভাজন হয়, একদল আরেক দলকে বলে ভারতপন্থী, আরেক দল বলে পাকিস্তানপন্থী। তো বাংলাদেশপন্থী কারা? মানে বাংলাদেশ প্রশ্নে যে নাগরিকরা এক থাকবে, সে বিএনপি করতে পারে, জামাত করতে পারে, যে কোনো দল করতে পারে, কিন্তু বাংলাদেশ প্রশ্নে তার যে অবস্থানটা
সেই বেসিক অবস্থানটা কাজ করার জন্য এবং একটা সচেতন রাজনৈতিক জনগোষ্ঠী যাদেরকে একত্রিত করার জন্য মূলত নাগরিক কমিটি কাজ করতেছে। এবং একই সাথে যে কোনো বড় অভ্যুত্থানের পরবর্তীতে আমরা যেটা দেখি যারা শহীদ হন, শহীদ পরিবার এবং যারা অভ্যুত্থান করেন তারা কিন্তু পরবর্তীতে অনেক সময় একটু বিভাজিত হয়ে যান কিংবা বিচ্ছিন্ন হয়ে যান। রাজনৈতিক দলগুলো চেষ্টা করে সেখানে কে আলাদা আলাদা করে, কারণ যেহেতু তারা বিদ্যমান রাজনৈতিক দলগুলো হচ্ছে তাদের একটা পুরনো রাজনৈতিক চর্চা আছে। তো সেই জায়গার থেকে যেটি হয় যে অভ্যুত্থানের মূল যে আকাঙ্ক্ষা সেটি আর থাকে না। নির্দিষ্ট করে জানতে চাচ্ছি, জি, জাতীয় নাগরিক কমিটিকে রাজনৈতিক দল হয়ে উঠবে না হবে না? এটা সরাসরি রাজনৈতিক দল হয়ে উঠবে না এখন পর্যন্ত। জি, এখন না ভবিষ্যতে হতেও পারে? ভবিষ্যতেও এটি সরাসরি রাজনৈতিক দল হবে না, কারণ রাজনৈতিক দল করার জন্য আলাদা যে আকাঙ্ক্ষা আছে মানুষের মধ্যে কিংবা হচ্ছে সবাই যে একটা নতুন রাজনৈতিক দল চাচ্ছেন, এখানকার রাজনৈতিক শক্তি যেটা চাচ্ছে সেটি আরও পরবর্তীতে দেখা যাবে। মানে এইখানকার যারা আছে যে এখানে শুধু আপনার রাজনৈতিক আকাঙ্ক্ষার লোক না, এখানে আমরা যারা আছি ধরেন এখন পর্যন্ত আমাদের যারা যুক্ত হয়েছে আমরা পুরো বাংলাদেশের সকল মানে ইনফ্লুয়েন্স যারা তরুণ আছে রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে তাদেরকে একত্রিত করতেছি। এরা এখান থেকে পরবর্তীতে বের হয়ে অনেকে রাজনীতি করবে, অনেকে ব্যবসা করবে, অনেকে যার যার পেশাগত জায়গায় শিক্ষকতা একাডেমিক সাইডে কাজ করবে, অনেকে সাংস্কৃতিক সাইডে কাজ করবে, গণমাধ্যমে কাজ করবে, কিন্তু এটি সরাসরি রাজনৈতিক দল হয়ে উঠবে না। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতিতে যাব, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি? প্রযোজনা মোহাম্মদ নাসির উদ্দিন ও ইয়াসমিন আক্তার। দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20। আবারও স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠান দেখার জন্য। মাইন সরকার বলা হচ্ছে যে রাজনীতির ভাষা পাল্টে গেছে, আপনারা পাল্টে দিয়েছেন, স্লোগান পাল্টে দিয়েছেন, অন্যান্য রাজনৈতিক দলের কিছু সমালোচনা করছেন যে তাদেরকেও পাল্টাতে হবে। আসলে কি পাল্টাতে হবে? ছোট্ট একটি উদাহরণ দেয় যে রাজনৈতিক যে দলগুলো আছে বাংলাদেশে, সেই রাজনৈতিক দলগুলো তারা গণতান্ত্রিক ধারায় নির্বাচন চায় বা গণতান্ত্রিক ধারার চর্চা চায়, কিন্তু আমি যদি প্রশ্ন করি রাজনৈতিক দলগুলোকে, আসলে সেই রাজনৈতিক দলগুলো বা তাদের যে অঙ্গ সংগঠনগুলো আছে সেখানে সভাপতি, সাধারণ সম্পাদক বা অন্যান্য যে পদ, সেখানে কি নির্বাচনের ভিত্তিতে তাদেরকে নেওয়া হয়? আপনি বলতে চাচ্ছেন যে তাদের মধ্যে গণতান্ত্রিক চর্চাটা আছে কিনা? এক্স্যাক্টলি, কেউ গণতান্ত্রিক চর্চা করে কিনা সেটা নিশ্চিত না হয়ে তো আমি তাদের হাতে দেশ ছেড়ে দিতে পারি না। ছাত্র জনতা কখনো দেশ ছেড়ে দিতে পারে না। এজন্যই আমরা চাচ্ছি যে সকল জায়গায় সংস্কার প্রয়োজন, এমনকি রাজনৈতিক দলগুলোর ভেতরেও। কিন্তু এখন সংস্কার হচ্ছে, নির্বাচন সামনে এসছে বড় করে। জি, নির্বাচন একটি অবশ্যই বড় প্রশ্ন। এখন আমরা এই গণ অভ্যুত্থান ঘটেছে, একটি সরকার গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন, এই গণ অভ্যুত্থান এর প্রেক্ষিতে এখন এই সরকারের আসলে লেজিটিমেসি নিয়েও রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় প্রশ্ন উত্থাপন করছে বা করে। এর পিছনে তাদের অনেকগুলো যুক্তি আছে। আমরা বলতে চাই যে এই সরকারটি আসলে গঠিত হয়েছে এবং এর যে ম্যান্ডেট, এটি আসলে মানুষ মাঠে নেমে দিয়েছে। এখন নির্বাচন যে প্রশ্ন বা নির্বাচন প্রসঙ্গ, সেটি তো অবশ্যই আসবে, কিন্তু প্রয়োজনীয় সংস্কারের পর, এমনকি সেই সংস্কারের মধ্যে রাজনৈতিক দলগুলোর সংস্কার থাকতে হবে। আপনার কি মনে হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার খুব অ্যাক্টিভ মনে হয় আপনার কাছে? সরকারকে অনেকে সমালোচনা করছে এই সরকারটা আরও একটু অ্যাক্টিভ হওয়া উচিত। দেখুন, আমাদের এই বিপ্লবের প্রেক্ষিতে এই সরকার গঠিত হয়েছে এবং আমাদের অনেক আশা আকাঙ্ক্ষার জায়গা আছে এই সরকারের কাছে। আমরা আসলে যারা ছাত্ররা এবং সাধারণ নাগরিক যারা আহত হয়েছেন এবং
যারা নিহত হয়েছেন তাদের পরিবার, তারা অনেক বেশি আশা নিয়ে এই সরকারের দিকে তাকিয়ে আছে। আশার তুলনায় আমাদের যে প্রাপ্তি, সেই প্রাপ্তি তুলনামূলক কম, এটা আমার স্বীকার করতেই হবে। তবে আমি আশা করি আমাদের যে বিদ্যমান এই সরকার, সেই সরকারের ভেতরে এবং রাষ্ট্রের এক্সিকিউটিভ বডিতে যারা আসলে বসে আছে, সেই ফ্যাসিস্ট হাসিনার কিন্তু অনেক দোসর বসে আছে, এবং নতুন পুরাতনের যে সংঘাত, সেটি কিন্তু এই প্রশাসনের মধ্যে সর্বত্র চলমান। এই কারণেই কিন্তু আসলে এই যে স্থবিরতা, আমি মনে করি আমাদের যারা উপদেষ্টারা আছে তারা যথোপযুক্তভাবে দায়িত্ব পালন করবে, এবং আমাদের কাছে যে জবাবদিহিতা, আমরা যেটা বারবার বলি, সেই জবাবদিহিতার জায়গাটা তারা নিশ্চিত করবে। কারণ আমরা ইতিমধ্যে অনেকগুলো ইস্যু দেখেছি যে সম্বন্ধে অনেক প্রশ্ন এসেছে, কিন্তু সরকারের তরফ থেকে উত্তর আসেনি। জাতীয় নাগরিক কমিটি শাহবাগে যে সমাবেশটি করেছেন, এখানে কিন্তু আপনারা সরকারকে বেশ কঠোর ভাষায় আক্রমণ করেছেন, যদিও সাধারণ ধারণা আপনারা তাদের সহযোগী একটি শক্তি নিঃসন্দেহে। আপনারা এই সমালোচনায় গেলেন কেন? 18 সাল থেকে মানে কোটা সংস্কার পরবর্তীতে বিশ্ববিদ্যালয়গুলোতে যে আন্দোলনগুলো হচ্ছে, সেই আন্দোলনগুলোর ধারাবাহিকতায় আমরা কাজ করেছি, এবং ফলে বাংলাদেশের এই অভ্যুত্থানটা একটা অভূতপূর্ব অভ্যুত্থান। প্রত্যেকটা আমার কাছে স্পষ্ট মনে আছে, আমি যেহেতু গণমাধ্যমে কাজ করেছি, সেটি হচ্ছে যে যখন 11 জুলাই বা দিকে আন্দোলনটা খুব উপরের দিকে উঠতেছিল, তখন গণমাধ্যমগুলোতে সুস্পষ্ট নির্দেশনা গিয়েছিল যে এই আন্দোলনে যারা করতেছে এদের ব্যাকগ্রাউন্ড খুঁজে বের করা, পারিবারিক ব্যাকগ্রাউন্ড খুঁজে বের করা। আমরা এই প্রসঙ্গে আসি, তাহলে আপনারা কেন সমালোচনা করছেন? সমালোচনা করার জায়গাটা হচ্ছে এটি একটা অভ্যুত্থানের সরকার, ফলে অভ্যুত্থানের মূল যে আকাঙ্ক্ষা, প্রথমেই হচ্ছে অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, মানে অভ্যুত্থানে তো সবাই অবদান রাখার চেষ্টা করছেন, কিন্তু যার জীবন চলে গেছে এর চেয়ে তো বড় স্যাক্রিফাইস তো আর কারণে, মানে আমরা এখানে যারা আপনাদের জানা মতে, আমি একদম নির্দিষ্ট করে বলি, যারা আহত হয়েছে বা নিহত হয়েছে তাদের ব্যাপারে সরকার কি পদক্ষেপ নিয়েছে? জি। 2 নম্বর যেটা, সেটি হলো যে যারা এই গণহত্যাকারী জি সাথে সরাসরি জড়িত, তাদের ব্যাপারে সরকার যেরকম ভূমিকা রাখা দরকার বলে প্রত্যাশা ছিল, যেটা মাহিনও বললেন, সেই প্রত্যাশাটা হয়তো আপনাদের পূরণ হয়নি। জি, আপনি কি বলবেন, ওই জবাবটাকে আমাদের জানাবেন যে সরকার আসলে কি পদক্ষেপ নিয়েছে আহত এবং নিহতদের ব্যাপারে? আমাদের জানা মতো এখন পর্যন্ত যে শহীদ স্মৃতি ফাউন্ডেশন যেটি করেছে, সেখান থেকে ইতিমধ্যে তারা দেখেছে যে কিছু উদ্যোগ নিয়েছে, শহীদ পরিবারগুলোকে প্রাথমিকভাবে কিছু আর্থিক সহযোগিতার একটা অ্যামাউন্ট চেষ্টা করছে, এবং আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হসপিটালে গিয়ে যারা আহত আছে তাদের দেখতেছেন। কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে এই পুরো জায়গাটি পর্যাপ্ত নয়। এখন পর্যাপ্ত নয়, সেটির আবার তারা পর্যাপ্তভাবে করতে পারে না। তো সেই জায়গার থেকে যে এই অভ্যুত্থানের যারা একেবারে সম্মুখ সারি, যারা নিজেদের জীবন দিয়ে দিচ্ছে, রাষ্ট্র থেকে শুরু করে, শুধু রাষ্ট্র না, প্রত্যেক জনগণের উচিত তাদের সেই যে মর্যাদাটা, তার আত্মত্যাগের যে মর্যাদাটা, সেটি আমাদের জাতি হিসেবে তাদেরকে দিতে হবে। এবং তাদের পরিবারের, তাদের যে একটি, মানে আমরা অনেকগুলো শহীদ পরিবার, আমি ব্যক্তিগতভাবে প্রায় গত 15 দিনে 30টি শহীদ পরিবারের সাথে কথা বলেছি। তো সেখানে এমন অনেক শহীদ পরিবার পেয়েছি যে পুরো পরিবার তার উপর উপার্জনক্ষম ছিল, ফলে তিনি মারা যাওয়ার পরে দেখা যাচ্ছে যে ওই পরিবারটিকে ঢাকা ছেড়ে দিতে হয়েছে, তার বাসস্থান ছাড়তে হয়েছে। এবং এমন একজন পেয়েছি যে তিনি ঢাকায় হচ্ছেন মিরপুর 11-তে সবজি বিক্রি করতেন, তো তার মা আর তিনি ছিলেন পরিবারে। তিনি যখন ধরেন এই আন্দোলনে যখন শহীদ হলেন, ফলে তার মাকে কিন্তু এখন ঢাকা ছেড়ে হচ্ছে, মানে সে কোথায় যাবে না, এক ধরনের আশ্রয়হীন কিন্তু হয়ে গেছে। ফলে এই যে পুরো কর্মযজ্ঞটি বাস্তবায়ন করার জন্য কিন্তু কয়েকটি মন্ত্রণালয় একটি সম্মিলিতভাবে কাজ করতে, কিন্তু আমরা যেটি দেখি যে ধরেন প্রশাসনের প্রত্যেকটি জায়গা থেকে, যে একটা শহীদ পরিবার মামলা করতে গেছে থানায় দেখেছে যে যারা পুলিশ অফিসার আছেন ওখানে দায়িত্বরত, অন্য যারা কর্মকর্তা, তারা কিন্তু দেখতেছে এই মামলাটি যদি এই প্রক্রিয়া হয়, সেও কিন্তু এই মামলায় ফেঁসে যাবে। ফলে তার কিন্তু জায়গা থেকে একটা বড় ধরনের অসহযোগিতা আছে। আবার একই সাথে ধরেন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে যে মন্ত্রণালয়গুলো এটির সাথে সংশ্লিষ্ট সমাজ কল্যাণ মন্ত্রণালয়, তাদের কিন্তু স্তর বাই স্তর সাজানো, কিন্তু তাদের সেই যে আমরা যেটি বলি যে ফ্যাসিবাদী ব্যবস্থা কিন্তু পুরোটা কিন্তু এখনও কিন্তু ইস্টাবলিশড, এবং সেটি গণমাধ্যম থেকে শুরু করে কিন্তু সব জায়গায় ইস্টাবলিশড। ফলে তারা কিন্তু সেই জায়গার থেকে মানে সর্বোচ্চ সহযোগিতামূলক কিন্তু এই জায়গাটিতে করতেছে না। ফলে এই কারণগুলোতে আমরা দাবি করছি যে সরকারের কঠোর হয়ে
এই জায়গাগুলোতে হচ্ছে নিশ্চিত করতে হবে, কারণ শহীদের এই পরিবারদের পুনর্বাসন এবং মর্যাদাকে যদি প্রতিষ্ঠিত করা না যায় তাহলে অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা প্রতিষ্ঠিত হবে না। শাহবাগের সমাবেশে আপনাদের যিনি নেতৃত্বে আছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, জি, উনি কিন্তু খুব কড়া ভাষায় বলেছেন, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেছেন, আপনারা এখনো সময় আছে, তরুণদের পালস বোঝার চেষ্টা করেন। এটা রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেছে। আপনাদের কি ধারণা রাজনৈতিক দলগুলো তরুণদের পালস বুঝতে পারছে না? আমাদের যেটি ধারণা সেটি হচ্ছে যে আমরা যদি বিদ্যমান রাজনৈতিক দলগুলোর দিকে তাকাই, বা ইভেন আপনাকেও যদি বলতে বলি যে আপনি একটি রাজনৈতিক দলের 20 থেকে 25 জন তরুণ মানে নেতৃত্বের নাম বলতে পারবেন, তাহলে সেই জায়গা থেকে আপনারা দেখবেন কিন্তু রাজনৈতিক দলগুলো যারা দীর্ঘদিন রাজনীতি করে আসছে তারা এখনও তরুণদেরকে সেভাবে কিন্তু মূল্যায়ন করতেছে না, দলের মধ্য থেকে হোক বাহির থেকে। এক, দ্বিতীয়ত বিষয় হচ্ছে বর্তমান বাংলাদেশ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড থেকে আমাদের 40% অধিক কিন্তু তরুণ, এবং এই তরুণরা এদের যে দক্ষতা এটিকে আমরা যদি সর্বোচ্চভাবে কাজে লাগাতে পারি তাহলে আগামী 20 বছরের মধ্যে কিন্তু বাংলাদেশ একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে। কিন্তু এই জনগোষ্ঠীকে যদি আমরা কর্মক্ষম করে সঠিকভাবে যদি কাজে না লাগাতে পারি তাহলে এদের কিন্তু আবার পরবর্তী থেকে বৃদ্ধের সংখ্যাটা বাড়বে, অর্থাৎ আগামী 20 বছর পরে বাংলাদেশে কিন্তু বৃদ্ধের সংখ্যাটা 60% বেশি হয়ে যাবে। ফলে তখন এই রাষ্ট্র যদি ওয়েলফেয়ার রাষ্ট্র না হয়, সকলের দায়িত্ব নেওয়ার যদি সক্ষমতা তার না থাকে, তখন কিন্তু এই রাষ্ট্র কিন্তু পুরোপুরি একেবারে ভেঙে পড়বে। তো সেই জায়গার থেকে আমরা মনে করি রাজনৈতিক দলগুলো তাদের হচ্ছে নেতৃত্ব নির্বাচনের জায়গা থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় মাহিন যেটি বলেছে যে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, এবং একই সাথে তাদের নেতৃত্বগুলোর জায়গা থেকে তরুণদেরকে হচ্ছে ইয়ে করা। আপনারা কিছুদিন আগে সমালোচনা দেখছেন যে বিদ্যমান ছাত্র সংগঠনগুলোর যারা সর্বোচ্চ নেতৃত্বে আছে অনেকেই কিন্তু দেখেছে যে 30 কি 35-এর কাছাকাছি, ফলে ছাত্র মানে আরও বেশি হতে পারে। তো সেই জায়গা থেকে ধরেন এই যে তারা মানে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঢোকে সে কিন্তু 21 বছর বসে, ফলে 21 বছরের যে ছেলে মানে তার থেকে তো পুরো একটা জেনারেশন না ঢোকে তো আরো মানে 18-19 থেকে মানে পুরো বিশ্ববিদ্যালয়টা বুঝতে ধরেন 21-22 বছর বা অনার্স সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে যারা থাকে, ফলে এর সাথে কিন্তু পুরো একটা জেনারেশন গ্যাপ হয়ে যায়। ফলে রাজনৈতিক দলগুলো যদি তাদের এই জায়গাগুলোতে মানে তরুণদেরকে গুরুত্ব দেওয়া, তরুণদের যে আকাঙ্ক্ষা সেই জায়গাটিকে কিন্তু যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু তারা ব্যর্থ হবে। ছাত্র রাজনীতি নিয়ে আমাদের এই টক শোতে প্রচুর কথা হয়েছে, কিন্তু আপনারা যেহেতু একেবারেই তরুণ এবং জড়িত, উনি ছিলেন, আপনি রয়েছেন, এই ছাত্র রাজনীতির স্বরূপটা আসলে স্পষ্ট হচ্ছে না। কেন স্পষ্ট হচ্ছে না? লক্ষ্য করা যাচ্ছে যে ডাকসু নির্বাচন চাচ্ছেন আপনারা, সব নির্বাচন চাচ্ছেন কলেজগুলো সহ। প্রথম প্রশ্ন হলো, মাহিনের কাছে যাই, যে ছাত্র সংগঠন ছাড়া এগুলো কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে ছাত্ররা? যখন ফ্যাসিস্ট কাঠামো বিদ্যমান ছিল, মানে খুনি হাসিনা সরকার যখন ছিল, সেই সাপেক্ষে কিন্তু আমাদের যে 9 দফা, সেই 9 দফার মধ্যে আমাদের স্পষ্ট উল্লেখ ছিল 7ম দফাতে আমাদের ক্যাম্পাসগুলোতে যে দলীয় রাজনীতি বা লেজুর ভিত্তিক যে রাজনীতি, আপনারা বলেছিলেন আরো ডিটেলস বোঝায়, ছাত্র রাজনীতি, শিক্ষক রাজনীতি এবং কর্মচারী রাজনীতি লেজুর ভিত্তিক কোনোটাই থাকবে না। তো আমরা দেখেছি এটার আসলে কুপ্রভাব বিভিন্ন সময়। আজকে আমরা যদি তাকাই, আবরার ফাহাদ কিভাবে মারা গেল, এবং শুধু আবরার ফাহাদ না, ক্যাম্পাসে ক্যাম্পাসে বিভিন্ন সময়ে অনেক শিক্ষার্থীর প্রাণ ঝরে গেছে। তাহলে এটা কিসের জন্য হয়েছে? এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির কারণে। এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির লক্ষ্যই থাকে গণভবনের দিকে। খুব স্বাভাবিকভাবে তারা তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রম পরিচালনার চাইতে তাদের যে মাদার পার্টি, সেই মাদার পার্টির কিন্তু তার একটি উইং বা ক্যাডার বাহিনী হিসাবে কাজ করে। তো এইটি যদি আমরা নিশ্চিত না করতে পারি, তার আগে যদি দলীয় ব্যানার আসলে প্রবেশ করে, তাহলে সাধারণ শিক্ষার্থীরা সেটা খুব পজিটিভলি নেবে না, এবং সেটা তারা বিভিন্ন সময়ে সরাসরি যে গণমাধ্যম, মেইনস্ট্রিম মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া, সেখানে তারা তাদের কিন্তু মনোভাব ব্যক্ত করেছে। তো আমরাও চাই আসলে এই সম্পর্কিত যে একটি কনক্লুশন, সেই সম্পর্কিত একটা কনক্লুশন আসুক, এবং সেখানে আমাদের যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন সরাসরি মধ্যস্থতা করুক। কারণ এই ছাত্র রাজনীতির যে ব্যানার, এই ব্যানার কল্যাণকর হবে কি হবে না, এই জবাবদিহিতাটা আসলে সাধারণ শিক্ষার্থীদের কাছে নিশ্চিত করতে হবে এই সমস্ত ব্যানারধারী যারা আছেন তাদেরই। আদিব,
আপনি জানেন শুধু ছাত্ররাই নয়, শিক্ষকরাও রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক রাজনীতি করেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আমাদের একটা ধারণা জন্মেছে যে রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয়ে কাজ করবে কি করবে না সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে শিক্ষকরাও একটা ডিলেমার মধ্যে রয়েছেন, দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন। আপনার কি মনে হয়? 91-তে একটি জাতীয় নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জাতীয়ভাবে গণতান্ত্রিক ধারা শুরু হইল। সেই 91 থেকে কিন্তু পুরো বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস ছাত্র সংসদ নির্বাচন বন্ধ হয়ে গেছে। সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে 91 সাল বলেন এবং জাহাঙ্গীরনগরে 92 সালে সর্বশেষ ডাকসু বা জাকসু হয়েছে। তো ফলে যেটি হলো যে জাতীয় রাজনীতিতে গণতান্ত্রিক ধারা ফিরছে আর বিশ্ববিদ্যালয়গুলোতে গণতান্ত্রিক ধারা বন্ধ হয়ে গেছে। কেন হলো? কারণ রাজনৈতিক দলগুলো যারা নেতৃত্বে ছিল তারা দেখছে যে শিক্ষার্থীদেরকে যদি স্বাধীনভাবে তাদের সিদ্ধান্ত গ্রহণের জায়গা দেওয়া হয় তাহলে তাদের মন মতন করে তারা যে ডিসিশনগুলো নেয় সেগুলো এক্সিকিউট করা সম্ভব হয় না। ফলে যেটি হচ্ছে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় যখন যেই দল ক্ষমতায় ছিল তাদের যে ছাত্র সংগঠনগুলো ছিল তাদের এককভাবে আধিপত্য গড়ে উঠছে। শুধুমাত্র যুগান্তরের রিপোর্টে অনুযায়ী 2009 সাল থেকে 2023 সাল বা 24 সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র রাজনীতির কারণে প্রায় 117 জনের মতন নিহত হয়েছে শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো, মানে সকল ক্যাম্পাস মিলে। আপনি স্বাধীনতার পরে যদি আমি দেখি 74-এর যে ডাকসু নির্বাচন হয়েছে সেখানে কিন্তু একটি হলে কিন্তু পুরো ব্যাসফায়ার করে 7 জনকে মারছে। তো ফলে যেটি হয়েছে যে রাজনৈতিক দলগুলো যে ছাত্র সংগঠনগুলোকে তাদের একটা দলীয় ক্যাডার মানে শক্তির জায়গাতে তারা প্রতিষ্ঠিত করে। কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেহেতু সর্বোচ্চ দেশের অগ্রসরমান জনগোষ্ঠী, তারা সরকার যে কোনো বিষয় ক্রিটিক করে, সমালোচনা করে এবং বিক্ষোভ প্রতিবাদ করে। ফলে ওই জায়গাগুলোকে যদি দমিয়ে রাখা যায় তাহলে আসলে প্রতিবাদের জায়গাগুলোকে একেবারে গোড়া থেকে বন্ধ করে দেওয়া যায়। সেই জায়গা থেকে তারা এই দলীয় রাজনীতিগুলো করছে এবং যার ফল আপনারা দেখছেন যে শিক্ষক রাজনীতিটা কিভাবে কলুষিত হয়েছে। একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি যুবলীগের প্রধান হওয়ার আগ্রহ প্রকাশ করছেন। ফলে এই যে শিক্ষকদের মানে একটি নৈতিক স্খলন, আমরা মনে করি যে এই ধারাবাহিকতা শিক্ষকদের রাজনীতির মধ্যেও থাকে তাহলে তারাও কিন্তু এটির একটি বড় ধরনের। আদিব, আপনি লক্ষ্য করেছেন যে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা যেভাবে বক্তব্য রাখতেন একদম রাজনৈতিক দলের নেতার চেয়ে অনেক কোনো সময় ছাড়িয়ে যেতেন। যদি আরেকটু বলি যে বাংলাদেশের লাস্ট 10 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় আরিফিন সিদ্দিকী স্যার তিনি উপাচার্য হওয়ার পরে তার 8 বছরে 9 বছর দায়িত্বে তিনি 850 জন শিক্ষক নিয়োগ দিয়েছেন। জাহাঙ্গীরনগরের শরীফ এনামুল কবির তিনি মাত্র 2.5 বছর থেকে 204 জন শিক্ষক নিয়োগ দিয়েছেন, মানে 2 বছরে সবই দলীয় কোঠায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য ছিলেন তার বিরুদ্ধে একই অভিযোগ। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের পুরো প্রক্রিয়াটা হয়ে গেছে দলীয়। তোমাকে নিয়োগ দিব, তুমি আমার ভোট দিবা, আমার পক্ষে ভোট দিবা, সিনেট নির্বাচন সিন্ডিকেটের তুমি আমার পক্ষে থাকবা, শিক্ষার্থী মানে পুরো জায়গাটি একেবারে হচ্ছে পুরো আপনার শিক্ষা ব্যবস্থা, মানে আমাদের যে জাতীয়ভাবে যে আজকের যে অবনতি এটা কিন্তু এই শিক্ষা ব্যবস্থা ধ্বংসের একটি প্রতিফলন কিন্তু আজকের এই জাতীয়তে। ফলে সেই জায়গা থেকে আমরা মনে করি শিক্ষকরা সরাসরি একেবারে দলীয়ভাবে মানে রাজনীতির সাথে যুক্ত থাকাটা এটা শিক্ষার জন্য আমাদের জায়গা থেকে একটা বড় ধরনের ক্ষতি হবে। প্রিয় দর্শক, আমরা আবারও একটু বিরতিতে যাব, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের গল্প, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠান দেখার জন্য। মাহিন সরকার, ক্যাম্পাসে কিন্তু কোনো না কোনোভাবে ছাত্র সংগঠনগুলো সক্রিয় হয়ে উঠেছে। ছাত্র দলের সক্রিয়তা আমরা কম লক্ষ্য করছি, কিন্তু আর বাকিরা কিন্তু সক্রিয় হয়ে গেছে। ইসলামী ছাত্র শিবির, বাম সংগঠনগুলো এরা সবাই মোটামুটি ক্যাম্পাসে যাওয়া আসা শুরু করেছে। একটি সেমিনার হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, সেখানে কিন্তু সবাই এই সমস্ত দলের সবাই উপস্থিত ছিলেন এবং ছাত্র দলেরও একটি হল শাখার সভাপতি উনি উপস্থিত ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যিনি আবু বাকর মজুমদার, উনি বলেছেন ছাত্র রাজনীতির জন্য বয়সসীমা ঠিক করা উচিত। এই বিষয়টিকে কিভাবে মোকাবেলা করা যায়? আমরা মনে করি
আবু বকর মজুমদার যেটি বলেছে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমাদের অভিমত সেটাই। আসলে ক্যাম্পাসে যে ক্যাডার রাজনীতির যে জন্ম এবং তার বহাল, সেটি আসলে সম্ভব হয় এই যে বয়স নির্ধারণ না করার ফলে। বিগত বছরগুলোতে আমরা যখন ক্যাম্পাসে প্রবেশ করি তখন আমরা দেখেছি যে আমরা ক্যাম্পাসের শুরুতে যে নেতাকে আমরা দেখেছি এবং ক্যাম্পাস থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আমরা তার আগেও সেই নেতাকেই দেখছি। এরা কিন্তু ক্যাডার বাহিনী তৈরি করার পাশাপাশি শিক্ষার্থীদের যে পালস, সেই শিক্ষার্থীদের পালস বা আবেগ নিয়ে খেলা করে এবং শিক্ষার্থীদের যে পড়াশোনার পরিবেশ দরকার, সুষ্ঠু পরিবেশ দরকার, সেটি কিন্তু বিনষ্টে তাদের অন্যতম ভূমিকা থাকে। কারণ যে ব্যক্তি নিজেই পড়াশোনা বিমুখ এবং সে ক্যাম্পাসে যে কোনো মূল্যে থাকার জন্য বারবার সে ইয়ার গ্যাপ দেয়, সে পড়াশোনায় মনোযোগ বসায় না, সে কিন্তু আলটিমেটলি যারা সাধারণ শিক্ষার্থী আছে তাদেরকে সুষ্ঠু পড়ার পরিবেশ দেবে না, এটাই স্বাভাবিক। তো আমি মনে করি আবু বকর মজুমদারের পক্ষ থেকে বয়সসীমা সম্পর্কিত যে প্রস্তাব এসেছে সেটি আমাদের বৈষম্য বিরোধী সবারই অভিমত। এবং তার বাইরে বিভিন্ন ধরনের সংগঠন যেমন ইসলামী ছাত্র শিবির, বাম সংগঠনগুলো আছে, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট যারা আছে, সমাজতান্ত্রিক ঘরানার যারা আছে, তারা কিন্তু এই মুহূর্তে সক্রিয় হচ্ছে বা একটা আলাপ আসছে বারবার, সেটা হলো এই গণ অভ্যুত্থানের ক্রেডিট, এই গণ অভ্যুত্থানের কৃতিত্ব নেওয়ার জন্য কিন্তু অনেকেই উন্মুখ হয়ে আছে। তো আমরা বলতে চাই যে এটি আসলে খুবই নোংরা আলাপ। গণ অভ্যুত্থানের কৃতিত্ব নেওয়া বা নিজেদের দলীয় শহীদ এ ধরনের কিছু প্রচার করা অনেকেই কিন্তু করছে, আমরা বারবার দেখছি। তো এরকম কিছু হলে আমরা আসলে এগুলোর নিন্দা জানাই এবং আমরা বলতে চাই যারা শহীদ হয়েছেন তারা দেশের তরে শহীদ হয়েছেন এবং সেখানে তারা কোনো দলীয় ব্যানার প্রতিষ্ঠার জন্য শহীদ হননি বা দলীয় পরিচয় নিয়েও আসেননি। শহীদদের কোনো দলীয় পরিচয় হয় না, তারা রাষ্ট্রীয় মর্যাদা সম্পন্ন ব্যক্তি এবং যুগ যুগান্তরে তারা কিন্তু আমাদের হৃদয়ে প্রথিত থাকবেন। যদি আপনি দলীয় হিসাবে তাদেরকে প্রচার করেন তাহলে তাদের যে এই সার্বিকীকরণ, সেই সার্বিকীকরণের প্রক্রিয়াটা কিন্তু বিনষ্ট হবে। মাহিন সরকার, আরেকটি বিষয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন কি পরিস্থিতি, হলগুলির কি পরিস্থিতি? হলগুলোতে এই মুহূর্তে প্রশাসন কার্যকর হয়েছে কিন্তু পরিপূর্ণভাবে তারা কার্যকর হতে পারেনি, কারণ নতুন নিয়োগ প্রক্রিয়া চলছে বিভিন্ন হলগুলোতে চলমান, শিক্ষক কর্মচারী সহ সেখানে কিন্তু প্রক্রিয়া চলমান আছে এবং সেখানে কিন্তু একটু স্থবিরতা দেখা দিয়েছে, কারণ যারা পুরাতন শিক্ষার্থী আছে তারা হলগুলো ছেড়ে যাচ্ছে এবং তাদের মধ্যে কেউ কেউ আবার জটিলতায় পড়েছে যারা নতুনরা উঠতে চায়। কারণ দেখা গেছে যে একই সময়ে অনেকগুলো ব্যাচ কিন্তু এসেছে। ছাত্রত্ব থাকলে তো তাকে থাকতেই হবে হলে, অবশ্যই সে থাকবে এবং আমরা সেটিকে সম্পূর্ণভাবে সমর্থন করি এবং আমি মনে করি যাদের পড়াশোনা শেষ হয়ে গেছে তাদের দ্রুততম সময়ের মধ্যে হল ত্যাগ করা প্রয়োজন, কিন্তু একদম সরাসরি নির্দেশনা এটি আসলে আমরা চাই ভাইস চ্যান্সেলরের মাধ্যমে প্রত্যেকটি হলে একই নিয়ম কানুন বজায় থাকুক, কারণ হলগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে এক একটি হলে এক ধরনের নিয়ম এক এক জায়গায়। এখন তো আর গণরুম নেই নাকি? না, এখন একদমই গণরুম নেই, কোনো গণরুম নেই এবং হলগুলোর এদিক দিয়ে পরিবেশ বেশ ভালো। তবে আমি বিশ্বাস করি এখানে হলগুলোর যে সামগ্রিক অবস্থা সেটির উন্নয়নের জন্য শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচন করা হয়েছে, কিন্তু শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচনের বিষয়টি যথাযথ হয়নি। আমি মনে করি শিক্ষার্থী প্রতিনিধি আসলে হল সংসদ কার্যকরের মাধ্যমে এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে ডাকসু নির্বাচনের মাধ্যমে সবচেয়ে ভালো হয় আসা উচিত, তাহলে সবার ম্যান্ডেটটা থাকবে। আদিব, ছাত্র সংগঠনের যে নামগুলি রয়েছে দীর্ঘদিন ধরে, সেই ব্যানারে ওপেনলি কাজ করবে কিনা, আপনার কি মতামত? আরেকটি বিষয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি ছাত্র সংগঠনের মতো, মানে অবস্থা এমন দাঁড়িয়েছে, কেউ ছাত্র দল, কেউ ছাত্র শিবির, কেউ ছাত্র ইউনিয়ন, কেউ ছাত্র ফেডারেশন, কেউ ছাত্র ফ্রন্ট, এরা যেরকম একটা গ্রুপ ধরে থাকছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও আর একটা গ্রুপ আছে এবং এরাও নানান জায়গায়, যখন আমি লক্ষ্য করলাম এই সেমিনারটাতে সবাই গিয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রতিনিধি ছিলেন, বিভিন্ন দলের প্রতিনিধি ছিলেন। দুটো প্রশ্ন, একটি হলো পুরনো ব্যানার ব্যবহার করে ক্যাম্পাসে এরা সক্রিয় থাকবে কি থাকবে না, আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও আরেকটি ছাত্র সংগঠনের মতো চেহারা নিচ্ছে কিনা। বিদ্যমান যে ছাত্র সংগঠনগুলো আছে গত 5 বছরে বাংলাদেশের রাজনৈতিক চর্চাগুলো দেখেন যে 18 সালে যখন কোটা সংস্কার হয়েছে তখন বিদ্যমান ছাত্র সংগঠনগুলো শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, শিক্ষার্থীদের যে চাওয়া সেটা কিন্তু ধরতে পারেনি।
ফলে যেটি হচ্ছে যে তারা বিদ্যমান ছাত্র সংগঠনগুলো সেখানে কিন্তু নেতৃত্ব দিতে যদি পারতো কিংবা হচ্ছে সক্ষম হতো, তাহলে কিন্তু আর আলাদা করে তখনকার যে ব্যানার ছিল সেই ব্যানার ক্রিয়েট হতো না। ঠিক তেমনিভাবে 24 সালে যে অভ্যুত্থানটি হয়ে গেল, বিদ্যমান রাজনৈতিক দলগুলো যদি নিজের সক্ষমতায় নিজেদের জাতীয় আকাঙ্ক্ষা, জনগণের অভ্যুত্থান, যেমন আমরা দেখছি যে ধরেন সব সময় রাজনৈতিক দলগুলো বলতো যে একটা অভ্যুত্থানের মাধ্যমে আপনাকে সরানো হবে, অভ্যুত্থানের মাধ্যমে আপনার পতন করা হবে, কিন্তু অভ্যুত্থানের জন্য তারা কি প্রস্তুত ছিল? মানে জনগণ প্রস্তুত ছিল, কিন্তু রাজনৈতিক দলগুলো কি প্রস্তুত ছিল? প্রস্তুত ছিল না। ফলে বিদ্যমান যারা ছাত্র সংগঠন আছে তারা কিন্তু দেখছে যে বিদ্যমান তাদের যে কার্যক্রম, তাদের যে কর্মসূচির মাধ্যমে তারা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের পাস ধরতে পারে না এবং তারা হচ্ছে নেতৃত্বের জায়গায় আসতে পারে না। ফলে সামনে তারা তাদের এই ব্যানারেই মানে পুরনো জায়গায় তারা কিভাবে কাজ করবে সেটা নিয়েও তাদের রিথিঙ্কিং করে, তাদের হচ্ছে কাঠামোগত যদি সংস্কার না করে, পদ্ধতিগত জায়গায় যদি কাজ করে, জায়গাগুলো যদি পরিবর্তন না করে, তাহলে কিন্তু তারাও সেই জায়গাটা কিন্তু তারা আবারও কিন্তু ব্যর্থতা পর্যবেসিত হবে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে বৈষম্য বিরোধী কিন্তু তারা কিন্তু এজ এ ছাত্র সংগঠন হিসেবে কিন্তু হবে না, কারণ এখানে কিন্তু একটাই অভ্যুত্থানের একটি প্ল্যাটফর্মের জায়গা থেকে তারা কিন্তু কাজ করবে। আমি আমার জায়গা থেকে আকাঙ্ক্ষা থেকে যেটা বলবো যে তারা সরাসরি ছাত্র সংগঠন হিসেবে কাজ করবে না, তারা ওভারঅল অভ্যুত্থানের যে স্পিড এবং সকল শিক্ষার্থীদের যে সমস্যা ক্যাম্পাস কেন্দ্রিক যে জায়গাগুলোতে সেগুলোতে তারা কাজ করবে। মাহিন সরকার এবং আরিফুল ইসলাম আদিফ, আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদেরকে দীর্ঘ সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।